হঠাৎ করেই মনে হচ্ছে রাজনীতির মোড় ঘুরতে শুরু করেছে। একদিন আগেই আমরা দেখলাম যে জামাতের পক্ষ থেকে আবেদন জানানো হলো নির্বাচন কমিশনে আওয়ামী লীগ যেন আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আওয়ামী লীগের তো অংশগ্রহণ করার স্কোপ নেই, কারণ এটা নির্দলীয় নির্বাচন। আওয়ামী লীগের নেতা কর্মীরা কেউই যেন আওয়ামী লীগ করে এমন কেউ যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই জন্য আচরণবিধি করতে বলা হয়েছিল জামাতের পক্ষ থেকে, যে এরকম একটা আচরণবিধি করা হবে যে আওয়ামী লীগ করে এমন কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। একটা রাজনৈতিক দল, একটা গণতান্ত্রিক দল, সেই দল যদি নিজেদেরকে গণতান্ত্রিক দল হিসেবে দাবি করে, তাহলে সেই দল এরকম আচরণবিধি নির্বাচন কমিশনকে করতে বলতে পারে কি না, সেই প্রশ্ন উঠেছিল। একদিন পরেই আমরা দেখলাম যে বিএনপির অবস্থান একেবারেই ভিন্ন, উল্টা অবস্থান। এবং বিএনপির এর আগের যে অবস্থান, কর্মকাণ্ড, বিশেষ করে সংসদে মেটিকুলাস ইউনুসীয় যুগের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশকে আইনে রূপান্তরিত করে আওয়ামী লীগের ওপরে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা যেটা দীর্ঘায়িত করেছিল, সেই অবস্থানটা সবাইকে অবাক করে দিয়েছিল। কারণ বিএনপির অবস্থান তো সেটা হওয়ার কথা নয়। বিএনপি তো বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি কোনো দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে রাখা এটা সমর্থন করে না। এই তো 2-3 দিন আগেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কোনো দল নিষিদ্ধের পক্ষে বিএনপি না, অথচ সেই বিএনপি সংসদে আইন পাশ করেছে যেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা অব্যাহত থাকে। অতঃপর আজকে এসে মনে হলো যে বিএনপির অবস্থান পরিবর্তন হতে শুরু করেছে। নির্বাচন কমিশনে বিএনপি যে বক্তব্য রেখেছে তাতে সেই ইউটার্ন অবস্থাটা মনে হচ্ছে। হঠাৎ করে বিএনপির এই ইউটার্ন কেন? বিএনপি কেন চাইছে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারুক? চলুন একটু জেনে দেখি কি বললেন বিএনপি নেতা এবং বিএনপির খুবই গুরুত্বপূর্ণ নেতা রুহুল কবির রিজভী, যিনি বিএনপির প্রতিনিধি হিসেবে নির্বাচন কমিশনে গেলেন। থাকবেন। দর্শক, বলছিলাম বিএনপির রাজনৈতিক অবস্থানের ইউটার্ন আমরা দেখছি। জামাতের অবস্থানের পরিপূর্ণ ব্যতিক্রম অবস্থান বিএনপির। জামাত চাইছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবেই যেন আগামী স্থানীয় সরকার নির্বাচন, যেটা আগামী মাসেই তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই নির্বাচন যেন কোনোভাবেই তারা করতে না পারে প্রার্থী হিসেবে, সেটা জামাতের চাওয়া। এবং সেই চাওয়ার বিপরীত অবস্থানে বিএনপি বলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা না, তাদের বক্তব্য হচ্ছে যে কে নির্বাচন করতে পারবে আর কে নির্বাচন করতে পারবে না এটা নির্বাচন কমিশনের ব্যাপার, এটা আদালতের ব্যাপার, এটা কোনো রাজনৈতিক দলের ব্যাপার না। এই বক্তব্যই পরিষ্কারভাবে বলে দেয় যে বিএনপির অবস্থান পরিবর্তন হয়েছে। গণমাধ্যমের রিপোর্টটাও আপনারা দেখে নিতে পারেন। শিরোনামে বলা হচ্ছে নির্বাচনে কে অংশ নিতে পারবে না পারবে সেটি ইসি আদালতের বিষয়, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিষয়ে রিজভী। অর্থাৎ এবং তিনি এটাও বলেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা আমরা ইসির সিদ্ধান্তের উপরে ছেড়ে দিয়েছি। এটাই স্পষ্ট প্রমাণ করে যে বিএনপির অবস্থান পরিবর্তন হয়েছে। বিএনপি চাইছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারুক। যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ করতে বাধা দেয়া হয় তাহলে কি হবে, এই ব্যাপারটা বুঝেই বিএনপি এটা চাইছে। কারণ বিএনপি রাজনৈতিক সচেতন, ইদানিং আগের যে কোনো সময়ের চাইতে বিএনপির বর্তমান যে নেতৃত্ব, সেই নেতৃত্ব রাজনৈতিকভাবে অনেক সচেতন, এটা আমরা দেখছি। কারণ কিছুদিন আগেই আওয়ামী লীগের যে আগামী স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি ফাঁস হয়ে গিয়েছে। সেই ফাঁস হয়ে যাওয়ার ফলে বিএনপি আমার মনে হয় সচেতন হয়ে গেছে। কারণ বিশেষ করে পেশাজীবী সংগঠন, বিশেষ করে আদালতের বারগুলোর নির্বাচনে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হয়নি, এতে বিএনপি স্থানীয়ভাবে, আন্তর্জাতিকভাবে প্রচণ্ড সমালোচিত হয়েছে। সেই একই কাজ যদি স্থানীয় সরকার নির্বাচনে তারা করে তাহলে কিন্তু তাদের অবস্থান আরও দুর্বল হয়ে যাবে, নড়বড়ে হয়ে যাবে। সেটা তারা চাইছে না। 1, 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগ তার কৌশল যেটা নিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়ে গেছে, সেটা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া না হয়
আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনে বাধা দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগ সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত নেবে সেটা হচ্ছে যে বিএনপির প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী যে হবে, সেটা জামাত হোক, এনসিপি হোক, জাতীয় পার্টি হোক, যেই হোক না কেন, প্রধান প্রতিদ্বন্দ্বী যে হবে, যাকে ভোট দিলে বিএনপির প্রার্থীকে হারানো যাবে, তাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেবে আওয়ামী লীগ। সুতরাং সেই সিদ্ধান্ত যদি আওয়ামী লীগ নেয়, আওয়ামী লীগের যে বিপুল সংখ্যক ভোটার রয়েছে, তাতে করে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির সরকারি দল হিসেবে একেবারে নিশ্চিত ভরাডুবি হবে। যে দৃশ্যটা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে, আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে ভোট দেওয়ার কারণে বিএনপির একেবারে মানে অকল্পনীয় বিজয় এসেছে, যে বিজয়টা মানে বিএনপির সরকারে যাওয়ার কথা ছিল, কিন্তু এত বিশাল বিপুল বিজয়ের কথা কিন্তু কেউ ভাবেনি। সেটা আওয়ামী লীগের ভোটারদের ভোটের কারণেই হয়েছে। ঠিক উল্টা চিত্রটা হবে যদি স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা অন্যদিকে ভোট দিয়ে দেয়। এটা আমার মনে হয় যে বিএনপি খুব ভালোভাবে উপলব্ধি করেছে, এবং উপলব্ধি করেছে বলেই আজকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে তারা মানে এই জামাতের যে চাওয়া, সেই চাওয়ার উল্টো অবস্থান নিয়েছে। এখানে বলা হচ্ছে যে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রার্থিতা প্রসঙ্গে যে বিএনপির এই নেতা বলেছেন, নির্বাচন কে করবে না করবে এটা আদালতের বিষয়, এটা নির্বাচন কমিশনের বিষয়, আইনে কি আছে দেখে সেই অনুযায়ী তারা নির্ধারণ করবে, অর্থাৎ তাদের উপরে ছেড়ে দিয়েছে। আজকে বৈঠকে তিনি এই বক্তব্য দেন। তিনি স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগকে আটকাতে ইসিতে চিঠি দিয়েছে জামাত, এ বিষয়ে বিএনপির অবস্থান কি জানতে চাইলে রিজভী বলেন, তিনি বলেন, এবারের নির্বাচনে দলীয় প্রতীকের ভিত্তিতে কোনো নির্বাচন হবে না। সেক্ষেত্রে নির্বাচন কে করবে না করবে এটা আদালতের বিষয়, এটা নির্বাচন কমিশনের বিষয়। আইন অনুযায়ী সেটা হবে, অন্য রাজনৈতিক দল কি বলল না বলল সেটা বিষয় না। প্রচলিত আইন এবং এখন যে আইন প্রণয়ন করা হয়েছে সেই আইন অনুযায়ী নির্বাচনে কে যাবেন না সেটা সম্পূর্ণ দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। আমরা তার কাছেই ছেড়ে দিলাম। অর্থাৎ তার বক্তব্য স্পষ্ট, একেবারে স্পষ্ট। তিনি তার সরাসরি বলবেন না যে আমরা চাই আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করুক, এইভাবে তার সরাসরি বলবেন না, সেটা তো রাজনৈতিক কৌশল। রাজনৈতিক কৌশলে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার কথা সেই ল্যাঙ্গুয়েজই ব্যবহার করেছেন, এবং এই ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে যে নানাবিধ কারণে সাম্প্রতিক সময়ে তো শেখ হাসিনার ফেরা নিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি চলছে, নানাবিধ কারণে বিএনপি এই মুহূর্তে কোনো ধরনের বিতর্কের মুখে পড়তে চাইছে না নির্বাচন কেন্দ্রিক। কারণ নির্বাচনে যদি আওয়ামী লীগকে বাইরে রাখার মেটিকুলাস ডিজাইনটা তারা করে, যে ডিজাইনটা ইউনূস সরকার করেছে, ওই নির্বাচনে কিন্তু বিএনপির দায় ছিল না, কারণ ইউনূস সরকারের উপরে তারা দায় চাপিয়ে পার পেতে পারবে। কিন্তু এখন যখন বিএনপি নিজেরা ক্ষমতায়, তখন যখন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার মানে পদ্ধতি তারা অ্যাপ্লাই করবে, তখন কিন্তু আওয়ামী লীগের সমালোচনা করার অধিকারটা তারা হারিয়ে ফেলবে। আওয়ামী লীগ নির্বাচনকে কলুষিত করেছে, বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি, দিনের ভোট রাতে করেছে, এই যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো করার নৈতিক অধিকার আর তাদের থাকবে না। সুতরাং সেই কারণেই তারা এই মানে নিজেদের চেঞ্জটা আনছে, এবং আন্তর্জাতিক চাপ বাড়লে আওয়ামী লীগের উপরে নির্বাহী আদেশে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটাও হয়তো উইথড্র হয়ে যেতে পারে। যতই আদালতে বিচারের প্রক্রিয়া চলুক না কেন, আওয়ামী লীগের মতো এত বড় দলকে যে কোনো পদ্ধতিতে নিষিদ্ধ করা এবং মানে তাকে নিশ্চিহ্ন করার চেষ্টা, সেই চেষ্টাতে বুমেরাং একটা মানে রেজাল্ট আসতে পারে বলেই যখন বিশ্লেষকরা মনে করেন, তখন সেই ব্যাপারে বিএনপি নিশ্চয়ই সচেতন থাকবে। দর্শক, আপনার কি মনে হয়? জুলাই নিয়ে যারা এতদিন জমজমাট ব্যবসা করেছেন তাদের অনেকেই ফেঁসে যাচ্ছেন, তবে জুলাই চেতনা নিয়ে যারা ব্যবসা করে যাচ্ছেন, এখনো করছেন রাজনৈতিকভাবে, তারা অবশ্য সহজে ফাঁসছেন না, তারা বহাল তবিয়তেই থাকবেন। যারা জীবিত বা মৃত স্বজনদের জুলাই শহীদ বানিয়ে কোটি কোটি টাকা নানানভাবে হাতিয়ে নিয়েছেন, তাদের অনেকের বিরুদ্ধে পুলিশ মামলা করতে যাচ্ছে উল্টো। এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় কাজ। কিন্তু সেই পুলিশের মধ্যে ঊর্ধ্বতন বা মাঝ পর্যায়ের এমন কর্মকর্তা রয়েছেন যারা এখনো নানানভাবে এই জুলাই মামলাগুলোকে নিয়ে ব্যবসা করছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে? কে যে ব্যবস্থা নেবে সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমাদের কারোর জানা নেই। আমি সে বিষয়ে আসছি, সে বিষয়ে দু একটি কথা রয়েছে। জুলাই নিয়ে কি ধরনের ব্যবসা হয়েছে
আপনারা অনেকেই জানেন, তারপরেও 2 থেকে 3টি ভিন্ন ভিন্ন ধরনের এক্সাম্পল আবারও নিয়ে আসি। আপনারা অনেকেই আল হামিম সাইমনের কথা শুনেছেন, যে ব্যক্তি জুলাই শহীদ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে যে গেজেট প্রকাশিত হয়েছে, সেই গেজেটের 107 নম্বরে স্থান পান। কিন্তু এই আল হামিম সাইমনের মৃত্যু আসলে কিভাবে হয়েছিল, মাঝখানে অনেক ধরনের বিতর্ক উঠল। তিনি আসলে ঢাকার একটি বার থেকে মদ খেয়ে বাড়ি ফিরছিলেন, পথিমধ্যে অসুস্থ হয়ে পড়েন এবং পথেই তার মৃত্যু ঘটে। 2025 সালের 30 জুন রামপুরা থানায় হত্যা মামলা করেন তার বাবা কামরুজ্জামান। অভিযোগ করা হয় যে 2014 সালের 18 জুলাই রামপুরা এলাকায় ছাত্র আন্দোলনে অংশ নেয় আওয়ামী লীগের নেতা কর্মীরা তাকে পিটিয়ে হত্যা করে এবং জুলাই শহীদ হিসেবে তার পরিবার 30 লাখ টাকা অনুদানও পায়। আরেকটি ঘটনা বলি, যাত্রাবাড়ি রোজভিউ হোটেলের ম্যানেজার, নাম ছিল রাহাত হাসান বিপু। 2024-এর 14 আগস্ট বিকালে যাত্রাবাড়ি মাছের আড়তের সামনে গণপিটুনিতে আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তার মৃত্যু ঘটে। সেপ্টেম্বর মাসে রাহাতকে জুলাই আন্দোলনে শহীদ দেখিয়ে যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা করেন তার স্ত্রী রুবিনা আক্তার। 1.5 শতাধিক আসামিকে, মানে এই মামলায় 150 জনের মতো মানুষকে আসামি করা হয়। পরে অনেকের কাছ থেকে টাকা নিয়ে আসামির তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয় এবং নাম বাদ দেওয়ার জন্য বেশ কয়েকটি আবেদন করা হয়। কোনো কোনো আবেদন গ্রহণ করেনি আদালত। দীর্ঘ তদন্ত শেষে কি জানা গেল যে 14 আগস্ট সকালে সায়েদাবাদে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছিল। সেই ধর্ষণের অভিযোগে 3 জনকে গণধুলাই দেয় স্থানীয়রা এবং ওই 3 জনের একজন ছিলেন রাহাত হাসান বিপু। আর একটা উদাহরণ দিই, এটা দিয়ে শেষ করি, অন্য প্রসঙ্গে যাই। নারায়ণগঞ্জের 2500 গুস্তারা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি বাবুল মিয়া মারা যান 2023 সালে। মৃত ব্যক্তি 4 আগস্ট আন্দোলনে যোগ দিয়ে নিহত দেখিয়ে তাকে নিয়ে মামলা করেন বিএনপির এক কর্মী। মামলায় অসংখ্য রাজনৈতিক প্রতিপক্ষদের মধ্য থেকে আসামি করা হয়। পরে পুলিশের তদন্তে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। এভাবে শুধু হত্যা মামলা নয়, ধরুন দুর্ঘটনায় কেউ আহত হয়েছেন, মারামারিতে জখম হয়েছেন, আগুনে পুড়ে আহত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন, তাদের সবাইকে জুলাই আন্দোলনে আহত হিসেবে দেখানো হয়েছে, মামলাও হয়েছে। মামলা দিয়ে আসামিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে কারো কারো নাম বাদ দেওয়া হয়েছে, কোনোটি থেকে নাম বাদ দেওয়া সম্ভব হয়নি। এভাবে পুলিশের একাধিক বিশেষ ইউনিট থেকে জুলাই মামলা তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে এবং সেই জায়গা থেকে মিথ্যা হত্যা মামলাগুলোর তদন্তে এবার উল্টো বাদীদের বিরুদ্ধেই মামলা হতে যাচ্ছে, মামলা করতে যাচ্ছে পুলিশ। পুলিশের তদন্ত কি বেরিয়ে এসেছে? পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে যে একের পর এক মামলায় মিথ্যা তথ্য, ভুয়া অভিযোগ, জীবিত ব্যক্তিকে নিহত দেখানো, এমনকি মৃত ব্যক্তিদের আসামি করার প্রমাণ মিলেছে। আমরা দেখেছি আবার নিখোঁজ হয়েছেন কেউ, গা ঢাকা দিয়েছেন, তিনি জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, নিখোঁজ ব্যক্তি, লাশ খুঁজে পাওয়া যায়নি, পরবর্তীতে অনেকে এসে বেশ উপস্থিত হয়েছেন। এসব প্রতিবেদনে বলা হচ্ছে যে একটি চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা করে নিরীহ মানুষকে হয়রানির চেষ্টা করেছে, আবার পাওনা টাকা আদায়ে মামলা, এমনকি ডিভোর্স দেওয়ায় স্ত্রী বা শ্বশুরবাড়ির লোকদের ফাঁসাতে ছেলেকে দিয়ে নিজের বাবার বিরুদ্ধে ওই বাবা মামলা করিয়েছে। পুলিশের সদর দপ্তর এবং সিআইডির কর্মকর্তারা বলছেন বেশ কয়েকটি মামলায় জীবিত ব্যক্তিকে শহীদ দেখিয়ে হত্যা মামলা করা হয়েছে।
এরকম 110টি মামলা শনাক্ত করা হয়েছে যা পুরোপুরি ভুয়া, এবং এদের অনেকের বিরুদ্ধে মামলা করা হবে। কে করবে? পুলিশ। খুবই ভালো উদ্যোগ, সাধুবাদ জানাই। কিন্তু পুলিশের বিরুদ্ধে মামলা করবে কে? বছরের পর বছর আটক রয়েছেন, একের পর এক মামলা গেছে, সব মামলা থেকে জামিন হয়েছেন, কিন্তু বের হতে গেলেই আবার নতুন করে পেন্ডিং মামলা যাচ্ছে। ওই যে হাজার হাজার শত শত মানুষকে অজ্ঞাত আসামি করা হয়েছে, তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কেন? সংশ্লিষ্ট থানার ঊর্ধ্বতন কর্মকর্তা বা তারও উপরের কর্মকর্তা, তাদের অনেকের সঙ্গে মোটা অঙ্কের টাকার লেনদেন না হলে তারা নতুন নতুন মামলায় জড়িয়ে দিচ্ছেন অনেককে। ঢাকা জেলার পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সরকারি দলের বিশেষ এক নেতার আত্মীয়, তিনি কাউকেই ছাড়ছেন না। তার অধীনে বা তার নখদর্পণে যে মামলাগুলো আছে, জ্ঞাতসারে যে মামলাগুলোতে জামিন হচ্ছে কারো কারোর, তাদেরকে আবার নতুন মামলায় দিয়ে দেওয়া হচ্ছে। তার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে ঢাকা জেলায় এ ধরনের মামলার কাউকে যেন মামলা থেকে যেন কাউকে জামিন দেওয়া না হয়। এবং এ তথ্য আপনাদের জানাচ্ছি যে অনেকের জামিন হয়েছে, কারো কারো জামিন হয়েছে ভয়ে তারা সেই বেল বন্ড, জামিননামা বা জামিনের আদেশ আদালতের, সেগুলো চাপা দিয়ে রেখেছে। তারা বের হচ্ছে না। বের হতে গেলেই যদি জেল গেটে যাওয়ার আগেই জানাজানি হয়ে যায়, নতুন করে আবার মামলা আসে তড়িৎ গতিতে, এই জন্য তারা বিশেষ কানেকশন খুঁজছেন, মানুষের হাতে পায়ে ধরছেন কিভাবে মামলা, নতুন মামলা ঠেকানো যায়। আবার ঢাকাতেই পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, গ্রামের বাড়ি নড়াইল। আওয়ামী লীগের কোন কোন নেতা বা মাঝ পর্যায়ের নেতা রয়েছেন কারাগারে, এরকম কথিত জুলাই মামলায় তাদের জামিন হয়ে গেছে অনেকেরই। কাউকে কাউকে একের পর এক মামলায় আটক দেখানো হচ্ছে, একের পর এক মামলা যাচ্ছে, জামিন হচ্ছে, নতুন করে মামলা যাচ্ছে, জামিন হচ্ছে, নতুন করে মামলা যাচ্ছে। কারণ ওই সব ক্ষেত্রে ওই পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত স্বার্থ রয়েছে, পারিবারিক স্বার্থ রয়েছে। এসবের শেষ কোথায় আমরা জানি না।